11 রসায়নবিদ্যা প্রথম চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি তার আজকে অন্তিম ক্লাস। আজকে এই চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিচ্ছি। তো লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে কেমিক্যাল ক্যালকুলেশনস অর্থাৎ রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু গাণিতিক সমস্যা মোল কনসেপ্ট প্রয়োগ করে আমরা কিছু গাণিতিক প্রবলেম সমাধান করেছিলাম গত ক্লাসে। ঠিক আছে, তো আজকে আমরা চলো লাস্ট পর্যায়ে চলে যাই। সেটা হলো কোনো একটা দ্রবণ যখন আমরা তৈরি করি, ধরো পরীক্ষাগারে গবেষণাগারে যখন আমরা কোনো একটা দ্রবণ তৈরি করি, কোনো একটা লবণ জলে দ্রবীভূত করে কোনো জারক দ্রব্য এমন কোনো যখন দ্রবণ তৈরি করি পরীক্ষাগারে, তখন সেই দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের জন্য কিছু একক আমরা ব্যবহার করি। তোমরা করবে পরীক্ষাগারে যখন তোমরা এক্সপেরিমেন্ট করবে, তো সেখানে গাঢ়ত্ব প্রকাশের জন্য কিছু একক প্রয়োগ করা হয়, ব্যবহার করা হয়। তোমরা নাম শুনেছো সেগুলো। ঠিক আছে, চলো আজকে আমরা সেই এককগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো নিয়ে কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও এবং এনসিইআরটি বইটা তোমরা সঙ্গে রাখবে। চলো, দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের একক। দ্রবণের গাঢ়ত্ব মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? গাঢ়ত্ব মানে হচ্ছে কোনো একটা দ্রবণের মধ্যে কতটুকু দ্রাবকণা আছে। ঠিক আছে, কতটুকু দ্রাবকণা আছে কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রবণের মধ্যে বা দ্রাবকের মধ্যে, তাকে আমরা বলি কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব। ঠিক আছে, তো গাঢ়ত্ব প্রকাশের জন্য অনেকগুলো একক আছে। ঠিক আছে, চলো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশের পদ্ধতিসমূহ বিভিন্ন পদ্ধতি আছে, আমরা ব্যবহার করি। প্রথমত আমরা শতকরা অর্থাৎ পার্সেন্টেজ, তোমরা নাম শুনেছ। পার্সেন্টেজ তিন প্রকারের আছে। একটা হলো ডাব্লিউ মাস পার্সেন্টেজ, আরেকটা আছে মাস ভলিউম পার্সেন্টেজ, আরেকটা আছে ভলিউম পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ ডাব্লিউটা হলো কি দ্রবণে দ্রাবের ভর, ডাব্লিউ মানে ভর বাই ভর, শতকরা অনুপাত, দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের ভর ইনটু 100, অর্থাৎ শতকরা কত, তাকে আমরা বলি মাস পার্সেন্টেজ অর্থাৎ ভরের শতকরা পরিমাণ। সেটা দিয়ে আমরা কোনো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করি। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, একটা জিনিস মনে রাখবে, একটা দ্রবণে যে দুটো কণা থাকে, ঠিক আছে, সে দুটো কণা কি বলতো? আমরা সবসময় জানি যে একটা সলিউশন বা একটা দ্রবণে দুটি উপাদান থাকে, বাইনারি সলিউশন। ঠিক আছে, একটাকে আমরা বলি সলভেন্ট আর একটাকে বলি আমরা সলিউট। বাংলায় বলে সলভেন্ট হচ্ছে দ্রাবক আর সলিউট মানে দ্রাবক। সবসময় মনে রাখবে, সলভেন্ট হলো দ্রবণের একটা বাইনারি সলিউশনের সেই কম্পোনেন্ট যে কম্পোনেন্টের পরিমাণটা বেশি থাকে, অর্থাৎ 1 নাম্বার কম্পোনেন্ট। তাই আমরা সলভেন্টকে বলবো 1 নাম্বার, বা অনেক বইয়ের মধ্যে এটাকে ক্যাপিটাল লেটার এ বলে, ফার্স্ট কম্পোনেন্ট। সলভেন্ট মানে দ্রাবক যার মধ্যে আমরা দ্রাবক দ্রবীভূত করি। মনে করো জলের মধ্যে আমি চিনি দ্রবীভূত করে দ্রবণ বানাবো, তো সেখানে জলের পরিমাণটা বেশি, তাই জল হচ্ছে সলভেন্ট। আর চিনি কম পরিমাণে দ্রবীভূত করব আমরা, সেটা হলো সলিউট অর্থাৎ সেকেন্ড কম্পোনেন্ট। মনে রাখবে সব সময়। তো সলিউট হচ্ছে 2 নাম্বার কম্পোনেন্ট, অনেকে আবার বলে বি, সেকেন্ড কম্পোনেন্ট। সব সময় এটা তোমরা ক্লাস 12 যখন উঠবে, সেখানে একটা চ্যাপ্টার আছে নাম সলিউশন, সেকেন্ড চ্যাপ্টার। সেখানে গিয়ে তোমরা ডিটেলস সলিউশনের ধর্মাবলী নিয়ে আলোচনা করবে, তোমরা জানতে পারবে। তো চলো, দ্রাবের ভর, দ্রাব আমি বলেছি 2 নাম্বার কম্পোনেন্ট, আর ভরকে প্রকাশ করা ডাব্লিউ দিয়ে, তাহলে W2 ডিভাইডেড বাই দ্রবণের ভর। দ্রবণ মানে কি? সলভেন্ট সলিউট মিলে যোগফল, অর্থাৎ আমি বলতে পারবো W1 প্লাস W2, দ্রবণের মোট ভর ইনটু 100%, অর্থাৎ শতকরা পরিমাণ। তো এইভাবে আমরা পার্সেন্টেজ ডাব্লিউ দিয়ে আমরা কোনো দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করতে পারি। ঠিক আছে, এটা দ্রবণ বানানোর পর সেই ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে আমরা কাগজের মধ্যে লেবেলিং করতে পারি। ধরো 5% ডাব্লিউ গ্লুকোজ সলিউশন, তার মানে হলো সেই দ্রবণের 100 গ্রাম দ্রবণের মধ্যে 5 গ্রাম গ্লুকোজ আছে, শতকরা। এটা 5% ডাব্লিউ গ্লুকোজ দ্রবণ।
তো এরকম আমরা বিভিন্ন দ্রবণের ঘারত্ব প্রকাশ করি। তো একটা একক হচ্ছে শতকরা WW, ঠিক আছে। সেকেন্ড আমি আরেকটা দিচ্ছি, সেটা হলো W/V, মাস বাই ভলিউম পার্সেন্টেজ। মাস বাই ভলিউম পার্সেন্টেজ অর্থাৎ দ্রাবেরটা ভর W হবে আর নিচে ভলিউম দিয়েছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন। এই পার্সেন্টেজকে বলবো W/V, মাস ভলিউম পার্সেন্টেজ, অর্থাৎ দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন্টু 100। 100তে কত? ধরো 5% WV সুক্রোজ সলিউশন, তার মানে কি দ্রবণের 100 মিলিলিটার আয়তনের মধ্যে 5 গ্রাম সুক্রোজ আছে, মানে 5% WV মানে 5 গ্রাম আছে 100 ml, 100 মিলিলিটার দ্রবণে, তাকে বলবো 5% WV পার্সেন্টেজ সলিউশন, ঠিক আছে। এটাকে বলে W/V ভলিউম পার্সেন্টেজ, মাস বাই ভলিউম পার্সেন্টেজ। তো এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো দ্রবণের আয়তনের জায়গায় কি লিখবো বলো তো? যদি দ্রাব এবং দ্রাবক উভয়ই যদি তরল হয় তাহলে V1 + V2 হবে, আর আদারওয়াইজ আমি দ্রবণের আয়তনটাকে V দিলাম, ঠিক আছে। আর যদি দ্রাবকটাও লিকুইড এবং দ্রাবকটাও যদি লিকুইড হয় তাহলে লিখবো এটা V1 + V2 লিখবো। তরলে যদি দ্রবণ হয়ে থাকে V1 + V2 দ্রবণের মোট আয়তন। ওকে, 3 নম্বর আরেকটা একক আছে, সেটা হলো পার্সেন্টেজ ভলিউম পার্সেন্টেজ, অর্থাৎ ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ, যেটাকে বলবো দ্রাব এবং দ্রাবক উভয়ই তরল, তখন তাদের আয়তন পরিমাপ করতে পারবো, তাকে বলবো আয়তনের শতকরা অনুপাত, শতকরা পার্সেন্টেজ। তো সেখানে হবে কি দ্রাবেরও আয়তন দ্রবণেরও আয়তন, অর্থাৎ আয়তন বাই আয়তন। 100তে কত? 100%, অর্থাৎ দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু 100। তো দ্রাবের আয়তন কি? V2 আর দ্রবণের আয়তন কি? V1 + V2, অর্থাৎ উভয়ই কম্পোনেন্ট লিকুইড, সলভেন্টটাও লিকুইড, সলিউটটাও লিকুইড, তখন আমরা তাদের আয়তন পার্সেন্টেজ এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এইগুলো শতকরার 3টি পদ্ধতি, একটা হলো WW পার্সেন্টেজ, একটা WV পার্সেন্টেজ, একটা VV পার্সেন্টেজ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো পার্সেন্টেজের এককগুলো আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, না বুঝার কোনো কারণ নেই। এইবার 4 নম্বর একক একটা দিচ্ছি, সেটা হলো মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন অর্থাৎ x দিয়ে প্রকাশ করা হয়। মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ। তো দ্রবণে তো দুটি কম্পোনেন্ট থাকে, একটা সলভেন্ট 1 নম্বর কম্পোনেন্ট, একটা সলিউট 2 নম্বর কম্পোনেন্ট। তো উভয় কম্পোনেন্টেরই আমরা মোল ফ্র্যাকশন প্রকাশ করতে পারবো। প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য একটা মোল ভগ্নাংশ থাকে। সেটা কিভাবে লেখা হয়? মনে করো 1 নম্বর কম্পোনেন্টের মোল ভগ্নাংশ x1, 1 মানে ফার্স্ট কম্পোনেন্ট, সমান সমান হলো ওই কম্পোনেন্টের মূল সংখ্যা। 1 মানে কে? 1 মানে দ্রাবক, অর্থাৎ দ্রাবকের মূল সংখ্যা, অর্থাৎ কত মোল আছে এই দ্রবণের মধ্যে ডিভাইডেড বাই দ্রবণের মোট মোল সংখ্যা, এই অনুপাতকে বলবো x1, অর্থাৎ 1 নম্বর কম্পোনেন্ট সলভেন্টের মোল ভগ্নাংশ। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আমি কিভাবে লিখবো এটা গাণিতিক্যালি, মানে গাণিতিকভাবে ম্যাথামেটিক্যালি দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবকের মোল সংখ্যা, দ্রাবক মানে 1 নম্বর, মোল সংখ্যা মানে ছোট হাতের n, তুমি জানো মোল সংখ্যাকে ছোট হাতের n দিয়ে প্রকাশ করা হয়, ঠিক না? তাইলে n1 দ্রাবকের মোল সংখ্যা, 1 মানে দ্রাবক ডিভাইডেড বাই দ্রবণের মোট মোল সংখ্যা, অর্থাৎ n1 + n2, এই অনুপাতকে বলবো মোল ভগ্নাংশ। কার? 1 নম্বর কম্পোনেন্ট, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমি যদি 2 নম্বর কম্পোনেন্টের মোল ভগ্নাংশ বলি, 2 নম্বর কে? সলিউট, দ্রাব, অর্থাৎ তখন এটা 2 নম্বর কম্পোনেন্টের মোল ভগ্নাংশ x2, তখন হবে এটা দ্রাবের, সলিউট মানে দ্রাব, অর্থাৎ দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল সংখ্যা, দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা, অর্থাৎ n2 বাই n1 + n2। এইভাবে আমরা মোল ভগ্নাংশ প্রকাশ করি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একটা জিনিস দেখো, একটা দ্রবণের
মূল ভগ্নাংশের যোগফল সর্বদা কিন্তু 1 হয়। চেক করে দেখো, x1 ছিল এটা, x1 মানে কি n1/n1 প্লাস x2, দুইটা উপাদান আছে, এটা সলভেন্ট একটা সলিউট, তাদের মূল ভগ্নাংশের যোগফল এইটা প্লাস এটা n1 ছিল, তাই এটা হলো n2/n1 প্লাস n2। এটা ছিল 1 নম্বরের মূল ভগ্নাংশ, এটা হলো 2 নম্বরের মূল ভগ্নাংশ। দুই উপাদান সলিউট আর সলভেন্ট, তাদের মূল ভগ্নাংশের যোগফল এটা যোগ করে দেখো, এই দুইটাকে এলসিএম নাও, নিউমারেটরটা n1 প্লাস n2, ডিনোমিনেটর n1 প্লাস n2 অর্থাৎ 1। এটা একটা ফর্মুলা লিখে রাখো আমার প্রিয় ছাত্রছাত্রী, যে কোনো দ্রবণের প্রত্যেকটা উপাদানের মূল ভগ্নাংশের যোগফল সর্বদা ইউনিটি অর্থাৎ 1 হয়, হোল। একটা দ্রবণের প্রত্যেকটা উপাদান, আমি দুইটি উপাদান নিয়ে চিন্তা করছি, একটা সলভেন্ট একটা সলিউট, বাইনারি সলিউশন, দুই উপাদানের মূল ভগ্নাংশের যোগফল 1, সবসময় মূল ভগ্নাংশের যোগফল 1, ইউনিটি, মাইন্ড ইট। তো আশা করি তোমরা বুঝে গেছো মূল ভগ্নাংশ। তো আমি এখন অবধি পার্সেন্টেজ বুঝালাম, মূল ভগ্নাংশটা বুঝালাম। আরেকটা আছে ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন। ppm ফুল নামটা হচ্ছে পার্টস পার মিলিয়ন, ppm পার্টস পার মিলিয়ন। এটা দিয়ে অনেক সময় আমরা দ্রবণের ঘনত্ব প্রকাশ করতে পারি। দেখো শতকরা ছিল কি পার্টস পার 100, অর্থাৎ প্রতি 100-এর মধ্যে কত পরিমাণ, এটা হলো পার্সেন্টেজ। আর ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, অর্থাৎ 1 মিলিয়নের মধ্যে কত পরিমাণ। আবার বলি, শতকরা মানে দ্রবণের 100-তে মানে 100 গ্রাম দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব আছে, এটা পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ। আর ppm হলো 1 মিলিয়ন দ্রবণের মধ্যে কত গ্রাম দ্রাব আছে, পার্টস পার মিলিয়ন। তাহলে ফর্মুলাটা কি বলতো, মাস অফ সলিউট W2 ডিভাইডেড বাই মাস অফ সলিউশন মানে W1 প্লাস W2। যখন আমরা পার্সেন্টেজ করেছিলাম তখন ইনটু 100 করেছিলাম, যখন পার্সেন্টেজ করেছিলাম প্রতি 100-এ কত, আর ppm এ হবে প্রতি মিলিয়নে কত, পার মিলিয়নে কত, তার মানে 10⁶, 1 মিলিয়ন 10⁶, এটাকে বলে ppm। এইভাবে আমরা দ্রবণের ঘনত্ব প্রকাশ করতে পারি ppm এককে। ওকে, আশা করি বুঝে গেছো। তো চলো তোমরা এগুলো লিখবে, তোমাদের বইয়ে সুন্দরভাবে ডিসকাস করা আছে, এবং প্রতিটা গাণিতিক রাশিমালা প্রয়োগ করে নিউমারিক্যাল প্রবলেমস আছে, সেগুলো করবে, পরীক্ষায় আসতে পারে। 6 নাম্বার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একক, মাই ডিয়ার স্টুডেন্টস, মোলারিটি। তোমরা নিশ্চয়ই এগুলো জানো, মোল কনসেপ্ট পড়েছো তোমরা, আমি পড়িয়েছি। তো মোলারিটি হলো ক্যাপিটাল M। আমরা সাধারণত আমাদের পরীক্ষাগারে যখনই কোনো দ্রবণ তৈরি করি, সেই দ্রবণের ঘনত্ব আমরা কাগজে লেবেলিং করে লাগিয়ে দিই, 0.1 মোলার, অনেক সময় আমরা লেবেল লাগিয়ে দিই 0.1 মোলার বা 0.01 মোলার, বা অনেক সময় আমরা লিখি 0.1 মোলার মানে হচ্ছে m/10, 0.01 মোলার মানে হচ্ছে m/100। এক জিনিস, এটা মানে এটা, এটা মানে এটা। অনেক সময় আমরা এইভাবে প্রকাশ করি, কোনো সময় এইভাবে প্রকাশ করি, ঠিক আছে। মোলারিটি, m মানে মোলারিটি, দ্রবণের ঘনত্ব প্রকাশে একটা গুরুত্বপূর্ণ একক। তো চলো মোলারিটি কি আমি আগে তোমাদেরকে বুঝাবো। মোলারিটি মানে হচ্ছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার যে দ্রবণ তৈরি করেছো তোমরা, সলিউট দ্রবীভূত করে, সলভেন্টের মধ্যে দ্রবীভূত করে, ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউট জলের মধ্যে দ্রবীভূত করে, সলভেন্টের মধ্যে দ্রবীভূত করে এক দ্রবণ বানালাম, KMnO4 সলিউশন। মনে করো 500 মিলিলিটার একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক, 500 মিলি একটা দ্রবণ বানাইলাম, সেই দ্রবণের ঘনত্ব কত মোলারিটিতে। তার জন্য আমরা কিভাবে তার মোলারিটি প্রকাশ করব, তার ফর্মুলা জানতে হবে। চলো ফর্মুলাটা বুঝিয়ে দিচ্ছি। মোলারিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, অর্থাৎ সলিউট মানে কে, দ্রাবের মূল সংখ্যা, নাম্বার অফ মোল, কত মোল দ্রাব তুমি দ্রবীভূত করেছো। তোমরা জানো মোল কনসেপ্ট, 1 মোল মানে কি, গ্রাম আণবিক ওজন।
সেই পদার্থের যে আণবিক ওজন তার সঙ্গে গ্রাম লাগিয়ে দিলে গ্রাম আণবিক ওজনই হচ্ছে 1 মোল। ঠিক আছে, তো কত মোল 1 লিটার দ্রবণে আছে, 1 লিটার দ্রবণে কত মোল দ্রাব্য আছে সেটাই মোলারিটি। তো নাম্বার অফ মোলস অফ সলিউট ডিজলভড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। লিটার এককে দ্রবণের আয়তন, অর্থাৎ দ্রবণের আয়তন লিটারে, এটা দিয়ে ভাগ করা মানে কি, মানে 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল সলিউট, কত মোল দ্রাব্য আছে, 1 লিটার দ্রবণের মধ্যে কত মোল দ্রাব্য আছে সেটাই মোলারিটি, ক্যাপিটাল এম। তো মোলারিটি একক কি তাহলে? উপরে নাম্বার অফ মোলস, এককটা কি উপরে মোল আর নিচে কি ভলিউম ইন লিটারস, তাহলে পার লিটার। এই যে মোল পার লিটার এটাই হচ্ছে ক্যাপিটাল এম। এই যে উপরে দেখো নিউমারেটর কি মোল আর নিচে কি লিটার, তাহলে মোল বাই লিটার মানে মোল পার লিটার, এটাই হচ্ছে মোলারিটি। দ্রবণের মোলারিটি মানে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল দ্রবীভূত আছে সেটাই হচ্ছে মোলারিটি। ওকে, তো একটা দ্রবণের মোলারিটি যদি 1 হয়, আচ্ছা এটা আমি গাণিতিকভাবে প্রকাশ করে দিই। নাম্বার অফ মোল প্রকাশ করা হয় ছোট হাতের n দিয়ে, সলিউট মানে 2 নাম্বার কম্পোনেন্ট, তাহলে আমি নাম্বার অফ মোল অফ সলিউটকে লিখব n2, ভলিউম অফ সলিউশন v ইন লিটার। এই হচ্ছে মোলারিটির সমীকরণ। মোলারিটি মানে n2/v, n2 মানে নাম্বার অফ মোল অফ 2 মানে সলিউট, v মানে ভলিউম অফ দ্য সলিউশন লিটার এককে, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল সলিউট আছে সেটাই মোলারিটি। এককটা কি, উপরে হচ্ছে মোল ডিভাইডেড বাই নিচে লিটার, মোল পার লিটার, এটাই মোলারিটির একক। ঠিক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা বুঝে গেছো মোলারিটির জিনিসটা কি জিনিস। ঠিক আছে, তো যে দ্রবণের মোলারিটি 1 মোলার, এটাকে বলা হয় মোলার সলিউশন। লেখে রাখো, এটাকে বলে 1 মোলার সলিউশন, মোলার দ্রবণ, বাংলায় বলে মোলার দ্রবণ। যে দ্রবণের মোলারিটি 1, অর্থাৎ 1 মোল সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার সলিউশন, এটাকে বলে 1 মোলার দ্রবণ। যে দ্রবণের মোলারিটি 0.1 মোল পার লিটার, তার মানে কি ডেসিমোল। 0.1 মোল পার লিটার মানে ডেসিমোল পার লিটার, তার মানে ডেসিমোলার। এটাকে আমি বলবো ডেসিমোলার দ্রবণ, অর্থাৎ ডেসিমোল আছে 1 লিটারে। ডেসিমোল মানে 0.1 মোল, মানে m/10, তাকে বলে ডেসিমোলার দ্রবণ। আর যে দ্রবণের মোলারিটি 0.01 মোলার, মানে সেন্টিমোল আছে 1 লিটার দ্রবণে, সেন্টিমোলার দ্রবণ, তাকে বলবো m/100 মানে 0.01, তার মানে সেন্টিমোলার দ্রবণ। কি বলবো? সেন্টিমোলার দ্রবণ। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমরা ল্যাবরেটরিতে বিভিন্ন ভলিউমেট্রিক অ্যানালাইসিস করবে, দ্রবণ নিজেরা দ্রবণ বানাবে, কেমিক্যাল ব্যালেন্সে ওজন করে তোমরা ভলিউমেট্রিক ফ্লাস্কে দ্রবণ তৈরি করবে, বানানোর পর সেই দ্রবণের ঘনত্ব তোমরা প্রকাশ করবে। ঠিক আছে, এরপরে এস্টিমেশন করবে, এগুলো আমাদের ল্যাবরেটরি ওয়ার্ক। তো এগুলো ভেরি ইম্পর্টেন্ট, থিওরি তো ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালও ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো ভালো করে বুঝে নাও টার্মগুলো। ওকে, মুছে নিলাম মোলারিটি, তোমরা বুঝে গেছো আমি জানি। চলো মোলারিটি নিয়ে একটা অঙ্ক করে ফেলি। একটা অঙ্ক করছি আমি, একটা অঙ্ক দিচ্ছি নিউমারিক্যাল। চলো লেখো, NaOH, দাঁড়াও, NaOH 23, 16, 1, 40। আচ্ছা লেখো 10 গ্রাম, রাইট ডাউন, 10 গ্রাম NaOH is dissolved in dissolved in excess water
excess water to form a solution of to form a 250 milliliter solution. 250 milliliter solution. What is molarity? What is molarity of the solution? দেখো এটা প্রবলেম দিয়েছি আমি তোমাদেরকে, ঠিক আছে, বইয়ে এরকম প্রচুর প্রবলেম আছে। কি বলেছি দেখো, তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বেস কেমিক্যাল ব্যালেন্সে ওজন করেছো, মনে করো ওজনটা 10 গ্রাম, 10 গ্রাম ওজনের NaOH তুমি দ্রবীভূত করেছো এক্সেস ওয়াটার, প্রচুর জল নিয়েছো একটা ভলিউমেট্রিক ফ্লাস্কে, সেখানে তুমি দ্রবীভূত করলে, ভালো করে দ্রবীভূত করলে, কারণ NaOH জলে দ্রাব্য, হাইলি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে, আলকালি, এটা আলকালি, ওয়াটার সলিউবল বেস মানে অ্যালকালি বলা হয়, তাই না? তো দ্রবীভূত করে দ্রবণ বানালাম, টু ফর্ম এ সলিউশন, সেই দ্রবণের আয়তন হলো 250 ml, 250 ml এর একটা দ্রবণ তৈরি করলে, প্রশ্ন হলো সেই দ্রবণের মোলারিটি কত, ঘারত্ব মোলারিটিতে কত, এটা কত মোলার দ্রবণ বানিয়েছো তুমি। কিভাবে করব, একটু আগে যে ফর্মুলাটা দিয়েছি তোমাদেরকে, দেখো সবাই ফর্মুলাটা দেখো, পারবে কিভাবে করব আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো, আমরা একটু আগে যে ফর্মুলাটা পেয়েছিলাম, মোলারিটি ফর্মুলাটা ছিল কি ছিল বলো, নাম্বার অফ মোল অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার্স, ঠিক না? আর আরেকটা কথা আমি তোমাদের বলবো মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার অফ মোল, এই যে স্মল n, নাম্বার অফ মোল স্মল n সবসময় কি, তোমার মোল কনসেপ্ট আমি গত ক্লাসে করিয়েছি, তোমরা জানো অলরেডি, নাম্বার অফ মোল হচ্ছে প্রদত্ত ওজন বাই আণবিক ওজন, যে কোনো সাবস্টেন্স, যে কোনো পদার্থের মোল সংখ্যা যদি জানতে চাও, সেটা হবে তার প্রদত্ত ওজন W, কত গ্রাম ওজন তুমি নিয়েছো, ডিভাইডেড বাই তার আণবিক ওজন অর্থাৎ মলিকুলার মাস। গিভেন মাস W when divided by molecular mass, that ratio gives number of moles, অর্থাৎ কত মোল আছে, ঠিক আছে? তো নাম্বার অফ মোল মানে W/m, পরিষ্কার। তাহলে আসো N2 জায়গায় কি লিখবো, N2 জায়গায় লিখবো W2/m2 ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার্স, ভলিউম ইন লিটার্স, তাহলে মানগুলো বসাও, W2 কত, সলিউট কত গ্রাম, 10 গ্রাম, W2 জায়গায় 10, M2 মানে তোমার NaOH যে সলিউট তার আণবিক ওজন, NaOH আণবিক ওজন, সোডিয়াম কত, সোডিয়াম 23, অক্সিজেনের পারমাণবিক ওজন কত, 16, হাইড্রোজেনে একটা আছে পারমাণবিক ওজন 1, কত 40 হচ্ছে NaOH এর আণবিক ওজন, তাহলে M2 জায়গায় হবে 40 ডিভাইডেড বাই ভলিউম ইন লিটার, আমার দ্রবণের আয়তন 250 ml, এটা লিটারে লিখতে হবে ভলিউমটা, তাহলে 250 ডিভাইডেড বাই 1000 লিটারে চলে গেল। এবার তুমি ক্যালকুলেট করো, দ্রবণের গাঢ়ত্ব মোলারিটিতে বেরিয়ে গেছে। এবার সিম্পল ম্যাথামেটিক্স, তোমরা এটা ক্যালকুলেশন করো, পেয়ে যাবে মোলারিটিতে সেই দ্রবণের গাঢ়ত্ব কত। এইভাবে আমরা কোনো দ্রবণের গাঢ়ত্ব সহজে মোলারিটিতে প্রকাশ করতে পারবো। তো মুছে নিলাম, মোলারিটি তোমরা বুঝে গেছো, না বোঝার কোনো কারণ নেই। মোলারিটি মানে মোল পার লিটার, 1 লিটার দ্রবণে কত মোল সলিউট দ্রবীভূত আছে। আরেকটা গুরুত্বপূর্ণ একক আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেটা হলো মোলালিটি। মোলালিটি, আগেরটা ছিল মোলারিটি, আগেরটা রিটি ক্যাপিটাল M, আর এখন হবে মোলালিটি স্মল m, এটা হলো স্মল লেটার m, আগেরটা ছিল ক্যাপিটাল লেটার M। দেখো রাতারাত পুরো রাত দিন ডিফারেন্ট হয়ে গেছে, ক্যাপিটাল M একটা মিন করছে, স্মল m আরেকটা মিন করছে। ক্যাপিটাল M ছিল মোলারিটি আর স্মল mটা হচ্ছে মোলালিটি। তো স্মল m জিনিসটা কি, মোলালিটি মানে হচ্ছে আমরা যে দ্রবণটা বানিয়েছি, ধরো চিনি জলে দ্রবীভূত করলাম, একটা দ্রবণ বানালাম, সেই দ্রবণের গাঢ়ত্ব যদি মোলালিটিতে প্রকাশ করতে চাও, সেটা হলো কি, নাম্বার অফ মোলস অফ সলিউট, আগেরটা ছিল কত মোল সলিউট আছে 1 লিটার দ্রবণে, আর এখন হবে নাম্বার অফ মোল অফ সলিউট ডিজলভ ইন
1 কেজি অফ সলভেন্ট, তার মানে মাস অফ সলভেন্ট ইন কেজি। অর্থাৎ আমার সলভেন্ট দ্রাবকের ওজন কেজিতে, এটা দিয়ে ভাগ করা মানে 1 কেজি দ্রাবকের মধ্যে কত মোল দ্রাব আছে। অর্থাৎ ধরো ওয়াটারের মধ্যে আমি চিনি দ্রবীভূত করলাম জলের মধ্যে, ঠিক আছে, তো এখানে দ্রাবক কেটা ওয়াটার, তো ওয়াটারে 1 কেজি, তুমি বলবে ওয়াটারে 1 কেজি আবার কি, অসুবিধা নেই, আয়তন থেকে তুমি ভরে নিতে পারবে, ঘনত্ব আমরা জানি। তো 1 কেজি সলভেন্টের মধ্যে মানে দ্রাবকের মধ্যে কত মোল সলিউট আছে, কত মোল দ্রাব আছে। তো এটা একক কি, উপরেরটা কি মোল আর নিচেরটা কি কেজি, তো এটার একক হবে মোল পার কেজি, অর্থাৎ মোল কেজি ইনভার্স, মোল পার কেজি, এটা মোলালিটি। তো এটার গাণিতিক রূপটা কি, নাম্বার অফ মোল n, সলিউট মানে 2 নাম্বার, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট মানে W, সলভেন্ট মানে 1 নাম্বার, ইন কেজি, ইন কেজি। এই হলো মোলালিটির এক্সপ্রেশন। কত মোল সলিউট আছে 1 কেজি সলভেন্ট, 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব দ্রবীভূত করেছো 1 কেজি দ্রাবকে। তাহলে এটাকে আমি যদি গাণিতিক রূপে প্রকাশ করতে চাই, n নাম্বার অফ মোল মানে ওয়েট বাই মাস, মলিকুলার মাস, তো n2 জায়গায় লিখবো W2 বাই M2 ডিভাইডেড বাই W1 কেজি এককে। তার মানে 1 কেজি সলভেন্টে কত মোল সলিউট দ্রবীভূত আছে সেটাই মোলালিটি। একটা কথা বলবো আমার প্রিয় ছাত্রছাত্রী, মোলালিটি ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কেন? মোলালিটি মানে 1 কেজি দ্রাবকের মধ্যে কত মোল দ্রাব আছে, এখানে কোনো আয়তনের রাশিমালা নেই। আয়তন তো তোমরা জানো তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে আয়তন পরিবর্তিত হয়, কিন্তু ভর কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে ভর পরিবর্তন হয় না। তাই যতই তাপমাত্রা ওঠানামা করুক, যা খুশি হোক না কেন, আমার মোলালিটিতে যে দ্রবণের ঘনত্ব প্রকাশ করেছে সেই মানের কোনো পরিবর্তন হবে না। কেন? 1 কেজি দ্রাবকে কত মোল দ্রাব আছে, এখানে আয়তন নেই, তাহলে যে মানটা পাবে মোলালিটি সেই মানটা অপরিবর্তিত থাকে যতই তাপমাত্রা ওঠানামা করুক। অর্থাৎ তাপমাত্রার উপর নির্ভরশীল নয় মোলালিটি। তাই মোলালিটি ইজ প্রেফার্ড ইউনিট ওভার মোলারিটি, কারণ মোলারিটি ছিল মোল পার লিটার সলিউশন। 1 লিটার দ্রবণে ভলিউম আছে, আয়তন আছে, আয়তন তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হয়। তাই মোলারিটির যে মানটা, কোনো দ্রবণে মোলারিটি তুমি যে মেজারমেন্ট করেছো সেটা তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে কিছুটা পরিবর্তন হতে পারে, কারণ আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, কিন্তু ভর তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। তাই মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু মোলারিটি ক্যাপিটাল M তাপমাত্রার উপর নির্ভরশীল। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, শর্ট কোশ্চেন MCQ আসতে পারে। তো আশা করি আমি বুঝাতে পেরেছি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তোমরা মোলারিটি বুঝে নিলে, মোলালিটি এটাও বুঝে নিয়েছো, তাপমাত্রার উপর নির্ভরশীল। মোলারিটি নির্ভরশীল, মোলালিটি নির্ভরশীল নয়। কেন নয়, কেন নির্ভরশীল তা আমি বলে দিয়েছি, তোমরা বুঝে গেছো। চলো আরেকটা একক আছে, এটা হলো নরমালিটি। নরমালিটি, নরমালিটি এটাকে বলা হয় ক্যাপিটাল লেটার N দিয়ে প্রকাশ করা হয় মাই ডিয়ার স্টুডেন্টস। নরমালিটি দ্রবণের ঘনত্ব প্রকাশে আরেকটা একক। এগুলো সব গুরুত্বপূর্ণ একক। তোমরা সারা জীবন কেমিস্ট্রি নিয়ে যখন তোমরা পড়াশোনা করছো ল্যাবরেটরিতে যে দ্রবণ বানাবে বা এস্টিমেশন করবে, সেখানে কিন্তু তোমার দ্রবণের ঘনত্ব প্রকাশ করতেই হবে। তো মোলারিটি, মোলালিটি, নরমালিটি, দিজ আর দ্য ভেরি ইউজফুল ইউনিটস ইন ভলিউমেট্রিক টাইট্রেশনস, ভলিউমেট্রিক অ্যানালাইসিস। চলো, নরমালিটি মানে হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, number of gram equivalent of solute dissolved। তুমি যে দ্রবণটা বানিয়েছো সেখানে সলিউট যে তুমি দ্রবীভূত করছো, কত গ্রাম ইকুইভ্যালেন্ট, বাংলায় বলে গ্রাম তুল্যাঙ্ক, হাউ মেনি, কত গ্রাম তুল্যাঙ্ক সলিউট মানে দ্রাব দ্রবীভূত করেছো,
কোথায় 1 লিটার দ্রবণে। অর্থাৎ নিচে হবে ভলিউম অফ সলিউশন ইন লিটার, মানে লিটারে দ্রবণের আয়তন, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত করেছো সেই অনুপাতটাকে বলবো নরমালিটি। তাই নরমালিটি এককটা কি? উপরে কি গ্রাম তুল্যাঙ্ক, নিচে কি লিটার, তো এককটা কি হবে? গ্রাম তুল্যাঙ্ক পার লিটার হয়ে যাবে। উপরে গ্রাম তুল্যাঙ্ক আছে আর নিচে লিটার আছে, তো এককটা হবে গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, গ্রাম তুল্যাঙ্ক প্রতি লিটার। এই হচ্ছে নরমালিটির একক। ঠিক আছে, চলো এখন আমি এটা গাণিতিক রূপটা দেখাবো। নরমালিটি, একটা দ্রবণের নরমালিটি বা নরমাল ঘনত্ব হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি একটু আগে বলেছিলাম নাম্বার অফ মোল আমরা জানতাম প্রদত্ত ভর বাই আণবিক ভর। নাম্বার অফ মোল মানে প্রদত্ত ভর বাই আণবিক ভর, আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে প্রদত্ত ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভর। একই কথা, আমি আবার বলবো, নাম্বার অফ মোলস জানতাম প্রদত্ত ভর বাই আণবিক ভর, আর নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের ফর্মুলাটা হলো প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর। এটা আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, তখন মোল সংখ্যা পাবে, আর তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পেয়ে যাবে। তুমি জানো প্রত্যেকটা যৌগের, প্রত্যেকটা সাবস্টেন্সের যেমন একটা আণবিক ভর থাকে, একটা তুল্যাঙ্ক ভার থাকে। এগুলো তোমরা করেছো, প্রথম চ্যাপ্টারে ছিল। আণবিক ভর যেমন থাকে প্রত্যেকটা যৌগের জন্য, অ্যাসিড, বেস, সল্ট সবার জন্য তুল্যাঙ্ক ভার একটা জিনিস, ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট মাস দিয়ে যদি প্রদত্ত ভরটাকে ভাগ করো, পাবে তুমি গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা পাবে। আর আণবিক ভর দিয়ে যদি তুমি প্রদত্ত ভরটাকে ভাগ করো, তাহলে পাবে মোল সংখ্যা পাবে। তো আমার তো গ্রাম তুল্যাঙ্ক লাগে, তাইলে প্রদত্ত ভর বাই প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভর, এই অনুপাতটা দিয়ে দেবে, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটা দিয়ে দেবে। আর নিচে কি? ভলিউম ইন লিটার, ভি ইন লিটার, ভলিউম ইন লিটার। তো আমি কোনো একটা যৌগে যদি কত গ্রাম দ্রবীভূত করেছো ওজনটা জানি দ্রাবের, সেই দ্রাবের তুল্যাঙ্ক ভর আমার জানতে হবে E2, দ্রবণের আয়তন লিটারে জানতে হবে, তখন এই অনুপাতটা প্রয়োগ করলেই তুমি নরমালিটি পেয়ে যাবে, সেই দ্রবণের ঘনত্ব কত নরমাল দ্রবণ। ধরো 0.1 নরমাল দ্রবণ, ডেসি নরমাল দ্রবণ মানে কি? 0.1 গ্রাম তুল্যাঙ্ক, মানে এই অনুপাতটা 0.1 গ্রাম তুল্যাঙ্ক আছে 1 লিটার দ্রবণে, তাকে বলবো 0.1 নরমাল, মানে 0.1, এই অনুপাতটা 0.1 গ্রাম তুল্যাঙ্ক আছে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে 0.1 নরমাল, তাকে বলবো ডেসি নরমাল দ্রবণ। কারণ নরমালিটির ডিভাইডেড বাই 0.1 মানে 1/10, 1/10 মানে ডেসি নরমাল দ্রবণ। আর 0.01 যদি হয় 1/100 সেন্টি নরমাল দ্রবণ। ঠিক না? তো এগুলো তোমরা অবশ্যই জানো, এগুলো পড়ে নিও। ঠিক আছে, তো এই সমীকরণটা প্রয়োগ করে, এই গাণিতিক রাশিমালা প্রয়োগ করে আমরা কোনো দ্রবণের নরমাল ঘনত্ব বা নরমালিটি আমরা সহজেই প্রকাশ করতে পারবো। তার জন্য সেই দ্রাবের প্রদত্ত ভরটা লাগবে, তার তুল্যাঙ্ক ভারটা লাগবে। তো তুল্যাঙ্ক ভার বের করার জন্য তো অনেক ফর্মুলা আছে। তুল্যাঙ্ক ভার আমরা কি করে বের করি? এটা অ্যাসিডের জন্য একটা ফর্মুলা, বেজের জন্য একটা ফর্মুলা, সল্টের জন্য আরেকটা ফর্মুলা। তুল্যাঙ্ক ভার প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা যৌগের একটা তুল্যাঙ্ক ভারের রাশিমালা আছে। তো সেটা তোমরা জানো। এরপর আমি একটুখানি তোমাদের বলে দিচ্ছি, যদিও টাইম বুঝে শেষের দিকে এসে গেছে, তো আমিও চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। আমার দ্রবণের ঘনত্ব প্রকাশে এককগুলি আমি একে একে ডিসকাস করলাম, সবগুলো ডিসকাস করে দিয়েছি তোমাদের জন্য। প্রথম ছিল শতকরা এককগুলা, 3টি ছিল শতকরা একক, মাস পার্সেন্টেজ, মাস ভলিউম পার্সেন্টেজ, ভলিউম মাস ভলিউম পার্সেন্টেজ, এরপরে ভলিউম পার্সেন্টেজ, তাই না? এরপর পড়ালাম কোনটা? পিপিএম, পার্টস পার মিলিয়ন, 1 মিলিয়নে কত পার্ট আছে দ্রাবের কণাগুলো সেই দ্রবণের মধ্যে, পিপিএম। এরপর করলাম মোল ভগ্নাংশ, অর্থাৎ প্রত্যেকটা উপাদানে একটা মোল ভগ্নাংশ থাকে, অর্থাৎ সেই উপাদানের মোল সংখ্যা কতটুকু ডিভাইডেড বাই দ্রবণের মোট মোল সংখ্যা, মোল ভগ্নাংশ পড়ালাম। এরপরে করলাম কি? মোলারিটি, ক্যাপিটাল এম, ভেরি ইম্পর্টেন্ট। এককটা ছিল মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে কত মোল দ্রাব্য আছে। এরপর পড়ালাম স্মল এম, মোলালিটি, সেটা ছিল মোল পার কেজি,
অর্থাৎ 1 কেজি সলভেন্ট বা 1 কেজি দ্রাবকের মধ্যে কত মোল সলিউট আছে, এটা হলো মোলালিটি স্মল এম। আর এখন পড়ালাম নরমালিটি ক্যাপিটাল এন, সেটা কি কত গ্রাম ইকুইভ্যালেন্ট বা গ্রাম তুল্যাঙ্ক আছে 1 লিটার দ্রবণে পার লিটার, মানে 1 লিটার দ্রবণে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, গ্রাম তুল্যাঙ্ক কতটুকু আছে, গ্রাম তুল্যাঙ্ক সলিউট, হাউ মেনি গ্রাম ইকুইভ্যালেন্ট সলিউট ডিজার ইন 1 লিটার সলিউশন, দিস ইজ নরমালিটি। তো গ্রাম তুল্যাঙ্ক জানতে গেলে তোমার কি লাগবে, তুল্যাঙ্ক বার লাগবে। তো তুল্যাঙ্ক বার বের করার ফর্মুলা তোমরা জানো, আমি এরপরও একটুখানি যেহেতু 3-4 মিনিট সময় আছে একটু বলে দিচ্ছি, বলে দিই আমি তোমাদের এই চ্যাপ্টার ক্লাস 11 এর প্রথম চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, পুরো চ্যাপ্টার আমি 5টা লেকচার 5টা পিরিয়ড করলাম এই বন্দে ত্রিপুরা চ্যানেলে। এই 5টা ক্লাসে আমি তোমাদের পুরো চ্যাপ্টারটাকে কভার করে দিয়েছি। তোমরা সেগুলো নিশ্চয়ই রেকর্ডেড ক্লাসগুলো দেখবে, তোমরা প্রিপেয়ার করবে, ঠিক আছে। তো টাইম শেষের পথে আমি একটুখানি তুল্যাঙ্ক বা বের করা ফর্মুলাটা একটু রিকল করে দিচ্ছি। তো অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক বারের ফর্মুলা হলো, অ্যাসিডের ক্ষেত্রে তুল্যাঙ্ক বারের ফর্মুলা হলো তার আণবিক ভর ক্যাপিটাল এম, তার যে আণবিক ভর থাকবে ডিভাইডেড বাই বেসিসিটি, ডিভাইডেড বাই বেসিসিটি অর্থাৎ তার ক্ষারগ্রাহিতা। তোমরা জানো প্রত্যেকটা অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আরেনিয়াস বলেছিল যে H+ আয়ন তৈরি করে। কোনো অ্যাসিড থেকে কয়টি H+ আয়ন তৈরি হয় সেই সংখ্যাকে বলা হয় ক্ষারগ্রাহিতা অর্থাৎ বেসিসিটি। তাহলে আণবিক ভরটাকে বেসিসিটি দিয়ে ভাগ করলেই তুমি পাবে তুল্যাঙ্ক বার, কার অ্যাসিডের জন্য, ঠিক আছে। আর ক্ষারের জন্য, ক্ষার মানে বেজ, বেজের ক্ষেত্রে তুল্যাঙ্ক বার বের করার ফর্মুলাটা হলো তার যে আণবিক ভর থাকবে তার ফর্মুলা থেকে যদি বের করতে পারো তার আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে কি, কোনো আমি দেখাচ্ছি, অ্যাসিডিটি মানে মনে করো NaOH, NaOH জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na+ aqua and OH- aqua, aqua মানে জলীয় দ্রবণে তৈরি করছে। তাই কোনো NaOH বিয়োজিত হয়ে হাউ মেনি কয়টা OH- দিচ্ছে, একটা দিচ্ছে, তাহলে তার অ্যাসিডিটি হচ্ছে 1। আর যে ক্ষারের কোনো বিয়োজিত হয়ে 2টা OH- হয় তার অ্যাসিডিটি 2। যে ক্ষারের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে 3টা OH- দেবে তার অ্যাসিডিটি 3। তো তার যে আণবিক ওজন এই ফর্মুলা থেকে বের করো, 23 + 16 + 1 মানে 40, 40 বাই অ্যাসিডিটি কত 1, তাহলে NaOH এর তুল্যাঙ্ক বার হলো 40/1 মানে 40। আণবিক ভরটাও 40, তার তুল্যাঙ্ক ভারটাও 40, কার জন্য, NaOH এর জন্য। কেন, তার ক্ষারগ্রাহিতা 1, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাসিডের সময় ক্ষারগ্রাহিতা করি তার আণবিক ভর বাই বেসিসিটি বা ক্ষারগ্রাহিতা, আর ক্ষারের সময় তার তুল্যাঙ্ক বারটা হলো তার আণবিক ভর বাই অ্যাসিডিটি। অ্যাসিডিটি মানে অম্লগ্রাহিতা, অম্লগ্রাহিতা কয়টা OH- দিচ্ছে এক অণু থেকে, এটা তার অ্যাসিডিটি বা অম্লগ্রাহিতা, অম্লগ্রাহিতা, ঠিক আছে। আর অন্য যৌগ, জারক দ্রব্য বিজারক দ্রব্য যেগুলো আছে বা লবণের ক্ষেত্রে, অন্যরার ক্ষেত্রে তুল্যাঙ্ক বার মানে হলো আণবিক ভর ডিভাইডেড বাই N ফ্যাক্টর, এটাকে আমরা বলি N ফ্যাক্টর। N ফ্যাক্টর তুমি বলতে পারো N ফ্যাক্টরটা কি, অ্যাসিডের সময় N ফ্যাক্টরটা হলো বেসিসিটি, ক্ষারের সময় N ফ্যাক্টরটা হলো অ্যাসিডিটি, ঠিক আছে। আর জারক দ্রব্যের সময় N ফ্যাক্টর, জারক বা বিজারক দ্রব্যের সময় N ফ্যাক্টরটা হলো তার জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি কত একক, জারণ সংখ্যা বৃদ্ধি সে জারিত হয়েছে, বিজারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা হ্রাস হয়েছে মানে বিজারিত হয়েছে। তো জারণ সংখ্যা যে হ্রাস বৃদ্ধি কত একক ঘটছে সেটা N ফ্যাক্টর জারক দ্রব্য বিজারক দ্রব্যের জন্য। আর অ্যাসিডের সময় এটা ক্ষারগ্রাহিতা হয়ে গেছে, N ফ্যাক্টর মানে ক্ষারগ্রাহিতা। ক্ষারের সময় N ফ্যাক্টর মানে অম্লগ্রাহিতা, অ্যাসিডিটি। আর লবণের সময় সেম ঘটনা, তার কি এই জারণ সংখ্যার কত একক বৃদ্ধি বা হ্রাস হলো, মানে এক কথায় মোট কটি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হলো, ইলেকট্রন বর্জন সংখ্যা বা ইলেকট্রন গৃহীত সংখ্যা, সেটা N ফ্যাক্টর। তো এইভাবে আমরা তুল্যাঙ্ক বার সহজেই গণনা করতে পারি। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা পদার্থের, এটা অ্যাসিড ক্ষার লবণ যাই হোক না কেন, তার আণবিক ভর যেমন থাকে তার একটা তুল্যাঙ্ক ভর থাকে। তুল্যাঙ্ক ভর বের করার
ফর্মুলাগুলো দিয়ে দিলাম, তোমরা পড়ে নিও। ঠিক আছে, তো এইভাবে আমরা তুল্যাঙ্কভার জানার পর তার দ্রবণের ঘারত্ব নরমালিটি এককে প্রকাশ করতে পারি। আণবিক ভর জানার পর তার দ্রবণের ঘারত্ব মোলারিটি এককে প্রকাশ করতে পারি, মোলালিটি এককে প্রকাশ করতে পারি। তো আজকের ক্লাস মোটামুটি আমি তোমাদের দ্রবণের ঘারত্ব প্রকাশের যে এককগুলো নিয়ে আলোচনা করলাম এবং এই চ্যাপ্টারটা আজকে কনক্লুড করলাম, সমাপ্ত করে দিলাম। ঠিক আছে, তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, ধন্যবাদ।